সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭৫ বছর পেরোলো বাংলাদেশ আওয়ামী লীগ। মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায়। প্লাটিনাম জুবিলিতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সভাপতির। দলে ঐক্য ধরে রাখার নির্দেশ। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার। দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ছেলের ছাগলকাণ্ডের পর এনবিআর আর সোনালী ব্যাংক থেকে সরানো হলো মতিউর রহমানকে। অনিয়মের তদন্তে দুদক। দ্বিতীয় দফায় জবাব দিতে আসেননি বেনজির। চিঠিতে অবস্থান ব্যাখ্যা। খুলছে না তিস্তার জট। পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের টোপ ভারতের। পশ্চিমবঙ্গকে মানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। পানি কমতে শুরু করায় বাড়ি ফিরছেন সিলেট অঞ্চলের বানভাসী মানুষ। বিধ্বস্ত ঘরে স্মৃতির খোঁজ। সুনামগঞ্জ বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা। এবং ইতালি দূতাবাসে মাসের পর মাস আটকা 20,000 বাংলাদেশের পাসপোর্ট। বন্ধ হতে পারে দেশটিতে শ্রমবাজার। 20% ওয়ার্ক পারমিটই নকল, বলছেন রাষ্ট্রদূত। মানুষের আস্থা আর বিশ্বাস আছে বলেই জনগণের ভোটে বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। আর গণমানুষের সমর্থন ভালোবাসার কারণেই বারবার আঘাতেও ঐক্যে ফাটল ধরেনি দলের। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। জাতীয় সঙ্গীত গেয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অবমুক্ত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুভ 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 দিন। এরপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে উপস্থিত হাজারো নেতাকর্মী শুভেচ্ছা জানান তাকে। অনুষ্ঠান শুরু হলে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত শিল্পীদের পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের গীতি নৃত্যে। বসে সেসব আয়োজন দেখেন সরকার প্রধান। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ। রোববার বিকেল 5টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণমানুষের দল বলেই বারবার চেষ্টায়ও ভাঙন ধরেনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির। দলছুটদের জন্য খানিকটা আক্ষেপও করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু কেউ কিছু মিটেই গেছে। সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানান, মানুষের আস্থা বিশ্বাস রয়েছে বলেই বারবার দেশ সেবার সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ।
জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুখী সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগের সঙ্গে এগিয়ে যেতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিয়ে উন্নত বাংলাদেশ গড়ায় নেতৃত্বের আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, আর আগামীতেও দলটি বাংলাদেশকে এগিয়ে নেবে সম্ভাবনার পথে। ক্ষমতাসীন দলের প্লাটিনাম জয়ন্তীতে এমন চাওয়ার কথা তুলে ধরলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। একই রকম প্রত্যাশা বিদেশি কূটনীতিকদেরও। সংগ্রাম, সংকল্প, সতত শপথে জনগণের সাথে গৌরবময় পথ চলার ৭৫ বছরে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাঁকজমক আর উৎসবের আবহে তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের প্রতিনিধিরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্লাটিনাম জয়ন্তীর আলোচনা। সকাল থেকে নানা প্রান্ত থেকে দল বেঁধে আসতে থাকেন কর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগান মিছিলে উঠে আসে দলের সুদীর্ঘ লড়াই আর অগ্রযাত্রার কথা। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিকতায় উপস্থিত হন বিরোধী দল জাতীয় পার্টি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতিরাষ্ট্র গঠনে আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া থেকে শুরু করে বাংলাদেশের এগিয়ে চলায় দলটির অবদান উঠে আসে তাদের ভাষ্যে। জানান আগামীর প্রত্যাশার কথাও। জাতির প্রত্যাশা অনেক, কারণ এই আওয়ামী লীগ অনেক দিয়েছে। আশা করি এই সাফল্যকে ধারণ করে আওয়ামী লীগ বর্তমানের সংকট মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাযথ ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করেছে, তেমনিভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সে একই ভূমিকা পালন করবে। ন্যায্য আন্দোলনে সবসময় তারা জনগণের পাশে থাকবেন এবং দুস্থ মানুষের সেবায় সবসময় যারা ছিলেন ওই ঐতিহ্য তারা সামনের দিকে বজায় রাখবেন। উপস্থিত বিদেশি কূটনীতিকদের শুভেচ্ছা বাণীতেও সিক্ত হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী আর টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ। In Russia we highly appreciate the policy which is run by Awami League. I hope them inshallah all the progress and under the visionary leadership of Bangabandhu Kunna Sheikh Hasina. বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র ভেদ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে গণমানুষের দল আওয়ামী লীগ। 15ই আগস্ট, 21শে আগস্টের যারা মাস্টার মাইন্ড, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, মুক্তির পথ দেখানো আওয়ামী লীগের হাত ধরেই পূরণ হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। আমাদের মুক্তিযুদ্ধের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপির এই নেত্রীকে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেছেন, দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রোববার দুপুরে পেসমেকার বসানোর কাজ শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। সন্ধ্যা 7:30টার দিকে সফলভাবে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয় বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমাদের
আমাদের মাঝে ফিরিয়ে দেন। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দোয়া ও মাহফিলে অংশ নিয়ে দলীয় প্রধানের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। মির্জা ফখরুল অভিযোগ করেন প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবাদাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। সফরে বাংলাদেশ নয় ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার। আজকে ভারতের কাছে তারা সেবাদাসে পরিণত হয়ে গেছে, পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি চলছেন। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু সমালোচনার ঝড়ই নয়, আলোচিত কোরবানির ছাগল এবার থাবা বসিয়েছে রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের পদেও। এনবিআর থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে আলোচিত কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। জল গড়িয়ে চলে, উপর থেকে নামে নিচের দিকে, এই তো স্বাভাবিক। তবে সামান্য একটু জলের গন্তব্য যে এত দূর হবে তা কে জানত? দেশ জুড়ে আলোচিত ছাগলকাণ্ড যেন তারই উজ্জ্বল এক দৃষ্টান্ত। সম্পূর্ণ সাদামাটা স্বাভাবিক একটি বিষয়, কোরবানির জন্য ছাগল কেনা। তবে কাল হলো ছাগলের দাম আর ছাগল কেনার ভিডিও প্রকাশ। বিষয়টি এখন আর কারোই অজানা নয়, দেশ জুড়ে সব থেকে আলোচিত আর সমালোচিত ঘটনা। ছাগল কাণ্ড নামক গল্পের কোনো দৃশ্যে না থেকেও ট্র্যাজেডির শিকার হতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে। ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ছাগল কেনেন 15 লাখ টাকায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কি। তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন মতিউর। আলোচিত সেই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও এবার আর শেষ রক্ষা হলো না মতিউরের। এনবিআর পদ থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ দেয়া হয়। ছাগলকাণ্ডের পর তার অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। 1994 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া মতিউর রহমান পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ছাড়া মিয়ানমারের সঙ্গে অন্য কোনো সমস্যা নেই জানিয়ে কোনো উস্কানিতে পা দেয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্ব গ্রহণ করে সেনাপ্রধান জানিয়েছেন বাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 3 বছরের নেতৃত্ব শেষে বিদায় নিচ্ছেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পূর্ণ সামরিক রীতি অনুযায়ী তাকে ফুলেল সজ্জিত গাড়িতে রশি টেনে পার করে দেওয়া হয় সেনা সদর। বিদায় জানানোর আগে আগামী 3 বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। রোববার দুপুরে সেনা সদরে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গণভবন থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান, জানান একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনে সেনাবাহিনী কাজ করে যাবে। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব
ভালোভাবে পালন করব। মিয়ানমারের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কোনো উস্কানিতে পা দেবে না বাহিনী। কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। পরে বিকেলে বঙ্গভবনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তিস্তা পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে এবার মহাপরিকল্পনার দিকে এগুচ্ছে ভারত। শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এমন বার্তাই দিয়েছেন নরেন্দ্র মোদী। আর গবেষকরা বলছেন, পানি বন্টন চুক্তির বিকল্প কখনোই মহাপরিকল্পনা হতে পারে না। তাদের মতে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের যে একতরফা নীতি, তা থেকে সরে আসতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল। অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিস্যার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ। খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির। কিন্তু শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান, পানি বন্টন চুক্তি নয়, তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল। আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহা পরিকল্পনা কোনো কাজে আসবে না। 2011 সালের পর 2024 সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে, কিন্তু সেই আশা যে খুব মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না। অধিকার কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে। ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সিলেটের বন্যা কবলিত বিভিন্ন উপজেলা থেকে পানি নামতে শুরু করায় বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, কিন্তু ঢলে বাড়িঘর তছনছ হয়ে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন তারা। এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে একের পর এক ক্ষতচিহ্ন। চারিদিকে এখনো থই থই পানি, ঘরবাড়িগুলো ভাসছে পানির জলে। প্রচণ্ড গতিতে আসা পাহাড়ি ঢলের সঙ্গে অতিবৃষ্টি সিলেটের কোম্পানিগঞ্জের গ্রামের পর গ্রাম ডুবিয়ে দেয়। বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। বিপর্যস্ত জনপদের ঘরে ঘরে এখনো বাসিন্দাদের আকুতি। মাল সামানা যা আছে সম্পূর্ণ গেছে, গরু বাছুর লইয়া মানুষ বাঁচানি খুব দায়ী। 1 সপ্তাহ পর আশ্রয় কেন্দ্র থেকে এই এলাকার মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও বাড়িঘরের মধ্যে পানি নেই, কিন্তু বাড়ির উঠোন এবং সড়কে এখনো পানি রয়েছে। দেশের বৃহত্তম হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়িতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন। অসহায়ের মাঝে আমরা পড়ে গেছি পানির তলে, কেউ আমরা দেখো না ইয়া ঘরের মধ্যে এখনো চাঙ্গারি বাইন্দা মানুষ থাকতেছে। এদিকে পানির পানি ভাসতে থাকায় সুনামগঞ্জে ভেসে উঠছে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল চিহ্ন। 1 সপ্তাহ ধরে বদ্ধ, শহরের সাথে যোগাযোগ বদ্ধ। দুয়ারাবাজার ছাড়াও জেলার ছাতক সহ কয়েকটি উপজেলা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ। অপ্রাতিষ্ঠানিক খাতে অসামান্য অবদান সত্ত্বেও দেশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউই। পুঁজি সংকটে হয় না তাদের স্থায়ী দোকান, মেলে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তাও। আর এতে বছরের পর বছর পার হলেও আসে না ব্যবসার উন্নতি। সংশ্লিষ্টরা তাই বলছেন, এসব ব্যবসায়ীদের উপেক্ষা করে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। আলতাফ হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম।
রাজধানীতে দীর্ঘ ২৭ বছর ধরে এভাবে পথে পথে ঘুরে পোশাক বিক্রি করছেন ৬৫ বছর বয়সী এই ক্ষুদ্র ব্যবসায়ী। শুরুতে স্বপ্ন বুনেছিলেন স্বল্প পুঁজির এই ব্যবসায় একদিন বড় হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি। আমি বড় আশা করতে পারিও নাই আর যাইতে পারি। তার মতো চা পান বিক্রেতাও ভাবছেন বছর ঘুরলেই বোধহয় একটি দোকানের মালিক হবেন। চুরিমালা বিক্রেতা খালাও স্বপ্ন দেখেন একটি স্টেশনারি দোকানের মালিক হবার। যদি পুঁজি থাকতো তাহলে তো আমরা ঠিক আছে সহকারী করতাম না, তাহলে আমরা নির্দিষ্ট একটা দোকান নিতাম। এসব দোকানদারি করলে তো মনে করেন 20 টাকার পুঁজি লাগে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব, দেশে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা প্রায় 1.5 কোটি। এইগুলো আমরা কেউ দৃষ্টিপাত করি না। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে দানবীয় কায়দায়। এরা হাজার হাজার কোটি টাকার লোন দিতে পছন্দ করে, এরা ক্ষুদ্র ঋণ, অতি ক্ষুদ্র ঋণ দেওয়ার পছন্দ করে না। একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান আশায় অনেকটা নীরবে কাজ করে যান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় তাদের অবদানটি দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে আসে না, ফলে রাষ্ট্রীয়ভাবেও তাদের জন্য নেওয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ। এ অবস্থায় নিজের ভাগ্য বদলে নিজস্ব প্রচেষ্টাতেই সমবায় ব্যবস্থাকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।